আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রত্যুষে ঝিরিঝিরি গা শিউরানো ঠান্ডা সমীর, দুষ্টুর গায়ে পাতলা খয়েরি শাল, চারিদিকে মৃদু শীতের আমেজ। খুব ভোরে উঠলে দেখা যায় কুয়াশার ধূম্রজাল। তবে এখন প্রভাত নয়, ঘড়ি জানান দিচ্ছে সকাল 10টা পেরিয়েছে। গন্তব্যে পৌঁছে গাড়ি থেমে দাঁড়িয়ে আছে প্রচ্ছদ। মিনিট কতক নীরবে বসে থাকলো। সারা শরীরে চিনচিনে ব্যথা, মাথায় চিনচিনে ব্যথা, বুকে চিনচিনে ব্যথা। কি আশ্চর্য! এত ব্যথা নিয়ে প্রচ্ছদ গাড়ি থেকে নামবে কি করে? হাঁটতে পারবে তো? সে ঘাড় ঘুরিয়ে দুষ্টুর দিকে তাকালো। তাকাতেই দুষ্টু চোখ সরিয়ে অন্যদিকে চাইলো। কি নিদারুণ অপমান! বলি, প্রচ্ছদের চেহারাটা দেখতে কি এতটাই অসুন্দর রে? এমন কাটা কাটা ধারালো চেহারা, তীক্ষ্ণ নাক, অমন চঞ্চুর ন্যায় ঠোঁট, আরঞ্জিত সফেদ রঙের অপূর্ব চমৎকৃত সুন্দর মুখখানা। এই ধরনীতে ওই অহংকারী নারী আর একটাও খুঁজে পাবে? প্রচ্ছদ দাঁতে দাঁত চাপলো। তাকে পাত্তা দিল না এই মেয়ে। সেও ডিভোর্স দিবে না। দেখি এই মেয়ে কি করে। বিরক্তিকর মেয়ে মানুষ। গাড়ি থেকে জলদি নামুন, আমাকে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। এমনিতেই আপনার জন্য 2 দিন ছুটি নিতে হয়েছে আমার। দুষ্টু তাজ্জব বনে গেল। কি হলো হঠাৎ? আপনি নাকটা অমন ফুলিয়েই বা রেখেছেন কেন? সে অবাক কণ্ঠে শুধালো। আমার জন্য ছুটি নিয়েছেন মানে? আমি তো আপনাকে ছুটি নিতে বলিনি। আপনার থেকে রেহাই পেতেই তো আমি আমার বাসায় গেলাম, সেখানেও আপনি পেছন পেছন হাজির হলেন। প্রচ্ছদ বিস্মিত অবাক দৃষ্টিতে দুষ্টুর দিকে তাকালো। প্রায় সাথে সাথে ভেতরটা অপমানে জর্জরিত হয়ে উঠল। সূক্ষ্ম কাটার মতো কি যেন বিঁধল বুকে। এত নির্লজ্জ হয়ে অপমানিত সে এর আগে আর কখনো হয়নি। ইস, কেন গিয়েছিল সেদিন এই অহংকারীর কাছে? প্রচ্ছদের মুখের ভাষা হারিয়ে গেছে। কোনো মানুষ মুখের ওপর এভাবে বলতে পারে? একটুও বাঁধল না? এতটা লজ্জা দিয়ে কেউ কাউকে অপমান করে? মনুষ্যত্ব বোধটুকুও বুঝি নেই এই রমণীর। প্রচ্ছদের নিজেকেই ছি দিতে ইচ্ছে হলো। দোষটা তো তারই। সে চকিতেই চোখ সরিয়ে ফেলল। উকিলের চেম্বারে বসতেই উকিল প্রচ্ছদের সাথে হাত মেলালো। পরিচিত বন্ধু হওয়ায় তাদের চা খেতে দেওয়া হলো। প্রচ্ছদের সাথে টুকটাক আলাপ সেরে দুষ্টুর সাথে পরিচিত হয়ে ওদের হালচাল জিজ্ঞেস করার পর্ব শেষ করে বলল, শোন, কোর্টে আবেদন করা হয়েছে। কোর্ট এলাকার মেয়ের সাথে তোকে কথা বলতে হবে। তার চেম্বারে চল। প্রচ্ছদ পা বাড়ালো উকিলের সাথে। দুষ্টু হিজাব টেনে টুনে ঠিক করলো। চেম্বারের এক কোনায় বেসিংয়ের আয়নায় আরেকবার দেখে নিল। তার মনে হচ্ছে শিরিন হক এই কোর্ট এলাকায়ও এসে পড়েছে এবং দুষ্টুর হিজাব একটু নড়চড় হলে গা কাঁপানো স্বরে বলছে, হিজাব ঠিক করে পরো। এত এত বড় মেয়ে হিজাবও পরতে জানো না নাকি? আমার দুষ্টু বড় করে শ্বাস ফেলে পা বাড়ালো। প্রচ্ছদ তাকে ফেলেই চলে গেল। পেছন ফিরে তাকালো না পর্যন্ত। ভেবেই ভীষণ রাগ হলো। অমন দায়িত্বজ্ঞানহীন পুরুষ মানুষ সে আর দুটো দেখেনি। যতই হোক, দুষ্ট তো এখন তার দায়িত্বে নাকি? ইরেসপন্সিবল লোক একটা। মেয়র গম্ভীর গলায় প্রশ্ন করল, কি করেন আপনি? প্রফেসর। আপনি? প্রশ্নটা ছিল দুষ্টুর জন্য। দুষ্টু ঠিকঠাক হয়ে বসে বলল, এখনো কিছু করি না, তবে ইনশাল্লাহ শীঘ্রই কিছু করব। বিসিএস এর ভাইভা পরীক্ষা সামনে, টিকে গেলেই ল্যাঠা চুকে যাবে। প্রচ্ছদ বিরক্ত হলো। এই মেয়ে বেশি কথা বলে। দুষ্টুর কথাবার্তার এহেন চঞ্চলতা দেখে মেয়র গোপনে হালকা হাসলো। বলল, কতদিন হলো বিয়ে হয়েছে আপনাদের? দুষ্টু আঙ্গুলে গুনে হিসেব করে বলল, 7-8 দিন। নট শিওর অ্যাট অল। মেয়র বিস্ময় নিয়ে চাইল। বিয়ের দিনটা পর্যন্ত ঠিকঠাক জানি না। গলা পরিষ্কার করে কাগজে কিছু লিখতে লিখতে তিনি বললেন, ডিভোর্স কেন চান? প্রচ্ছদ উত্তর দিল আগে, বনিবনা হচ্ছে না তাই জোর করে বিয়ে দেওয়া হয়েছে। দুজনের কি একমত? হ্যাঁ। এবারও প্রচ্ছদ বলল। তার অমন দৃঢ়তার সহিত শক্ত মুখে কাঠিন্যের ন্যায় কথাগুলো বলতে শুনে দুষ্টু তাকালো অবাক হয়ে। এভাবে তো ওর কথা বলার কথা ছিল। মেয়র আরও দুবার প্রশ্ন করল। এরপর বলল, 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মাঝে যদি আপনাদের মতের পরিবর্তন না ঘটে তবে পরবর্তীতে দুপক্ষকে সাক্ষীসহ আসবেন। ধন্যবাদ। মেয়রের চেম্বার থেকে বের হতে প্রচ্ছদ গট গট করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে চলে গেল। দুষ্টু তখনও বিস্মিত। বেয়াদব লোকটার হলো কি?
এমন করছে কেন? রেগে টেগে আছে নাকি? কিন্তু দুষ্টু তো রাগার মতো কোনো কাজ করেনি, তাহলে রাখবে কেন? দুষ্টু পায়ে পায়ে গাড়ির সামনে গেল। প্রচ্ছদ নির্বিকার ভঙ্গিতে একচিত্তে সামনের শূন্যে তাকিয়ে সিটে বসতে বসতে দুষ্টু বিড়বিড় করল। ঢং। প্রচ্ছদ ঘাড় ঘুরিয়ে তাকালো, চাপার শক্ত করে জবাব দিল, তুমি আমার জন্য খুব বেশি বিরক্তিকর। কবে ঘাট থেকে নামবে সেই দিনের অপেক্ষায় আমি। দুষ্টু আশ্চর্য হয়ে চাইল। চোখের কোণা হঠাৎই ছলছল করে উঠল। একটা মানুষ কাউকে এতটা অপছন্দ করতে পারে? অপমানে, লজ্জায়, সংকোচে ভেতরটা বুঁদ হয়ে রইল তার। গাড়ি চলতে শুরু করলো। কোট ছাড়িয়ে পথ পেরিয়ে পিচ ঢালা রাস্তার দুপাশের বিশাল দেহের গাছপালা ফেলে চলে এলো আবার হক বাড়িতে। দুষ্টু ঠিক করলো সে আর কখনোই খারাপ লোকটার সাথে কথাই বলবে না। শেষ বিকেলের ম্লান সোনালি রোদ্দুরের ছায়া যখন চারিদিকে বিছিয়ে দিয়েছে, প্রযুক্ত তখন সবে মাত্র ঘরে ফিরেছে। ভার্সিটি থেকে ফিরতে আজ ভীষণ দেরি হয়ে গেছে। মায়ের কাছ থেকে দুপুরের খাবার খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই চোখ বন্ধ হয়ে এলো। বিকট শব্দে ফোন বেজে উঠলে নিভু নিভু দৃষ্টিতে তাকাতেই ভ্রু দুটো কুঁচকে এলো। ফোন কানে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। মিনিট দুয়েক গড়ালো। ওপাশ থেকে উত্তর পাওয়া না গেলে বক্র ভ্রুজোড়া আরও খানিক বেঁকে এলো। পুনরায় শুধালো সে, কে বলছেন? তবুও ওপাশ থেকে কথা ভেসে এলো না। প্রযুক্ত বিরক্ত গলায় ধমকে উঠল। তামাশা করার জন্য ফোন দিয়েছেন? ভেসে এলো এবার বড় একটা দীর্ঘশ্বাস। এরপর চুপচাপ কেটে দেওয়া হলো। প্রযুক্ত চোখের সামনে ফোন ধরে কিছুক্ষণ থম ধরে বসে থেকে বলে উঠল, আজব তো। ফোনটা চার্জে বসিয়ে টিয়া বিকেলের মরা আলোটার দিকে উদাস চোখে তাকালো। বুকের ভেতর কু ডাকে। বারবার মনে হয় একতরফা ভালোবাসাটা বুঝি এবার হারিয়েই গেল। ভাবতেই টিয়ার বুক কাঁপে, হৃদয়ে বিষণ্ণতার ঝড় বহে। একমাত্র প্রযুক্তকে দেখবে বলেই সে দৌড়ে প্রতিটা দিন ভার্সিটি যায়, অথচ আজ গোটা একটা দিন সে প্রযুক্তকে দেখল না। কেন যেন আজ ভার্সিটি যেতেই ইচ্ছে হলো না। এক প্রকার ঘর থেকে বের হলেই কেমন গা ছমছম করে উঠল। কালকে দুপুরে ভাইয়ের বলা কথাগুলো মনে পড়ল। তার মস্তিষ্কে বলের মতো বারবার ঢপ খাচ্ছে। আমি যদি বড় ভাবির সামনে পড়ে যাই আর ভাবি যদি আমাকে দেখে ছি ছি করে বলে ওঠে, ছিটিয়া, তোকে আমি এত আদর করি আর তুই কিনা আমার ভাইয়ের দিকে কুনজর দিস। সত্যি কি কুনজর? টিয়া নজর কুনজর। টিয়ার বুক ফেটে কান্না বের হতে চায়। ঠোঁট টিপে ধরে সে। বুকের মাঝে কেমনতর শূন্যতা, হাহাকার। মনে হলো আজ সারাটা দিন তার বৃথা। কি যেন একটা করা হয়নি হয়নি বলে বোধ হচ্ছে। আচ্ছা, প্রযুক্তকে কি আজ কোনোভাবে বাড়িতে আনা যায়? পড়ার ওসিলায়? টিয়া উচ্ছ্বাসিত হলো। পরক্ষণে মনে হলো, না থাক, আজ ডাকলে যদি নীরাভাবে কোনো সমস্যা করে, যদি বাড়ির বড়দের বলে দেয়। এমনিতেই প্রযুক্তর সামনে থাকলে বাস্তবিকই টিয়ার আচরণ অন্যরকম হয়ে যায়। সারাক্ষণ এক ধ্যানে প্রযুক্ত দিকে তাকিয়ে থাকা, ছলে বলে কৌশলে শুধু তার সামনে দিয়ে ঘোরাঘুরি করা, এটা ওটার সমস্যা বলে সবসময় প্রযুক্তকে নিজের সামনে পড়ার টেবিলে আটকে রাখা। বেচারা প্রযুক্তটাও তখন অসহায় হয়ে পড়ে, না পারে কিছু বলতে আর না পারে সইতে। টিয়া ফিক করে হেসে উঠল। চোখের উপর থেকে বিষণ্ণতার পর্দাটা উড়ে গেল। ঝকঝক করে আনন্দ প্রকাশ পেল। দূরের আকাশে এক ঝাঁক চিল উড়ে চলল। টিয়া রেলিং ধরে দুলতে দুলতে তা দেখল। অদ্ভুত শোনা গেলেও সত্যি, সাধারণ প্রযুক্ত থেকে স্যার প্রযুক্তকে টিয়া বেশি ভালোবাসে। এর জন্য প্রযুক্ত বাসায় এলেই টিয়া তাকে পড়ানোতে ব্যস্ত রাখে। প্রযুক্তর পড়ানোর ওই অ্যাটিটিউড অন্য সবার থেকে আলাদা একটা স্টাইল। গম্ভীরতাটাই ভীষণ মুগ্ধ করে তাকে। সাধারণ প্রযুক্তকে সে ভালোবাসে না। ভাবনাটা দৈবাত্য অনাকাঙ্ক্ষিতভাবে মনে আসতেই টিয়া চোখ কুঁচকে বিড়বিড় করল, কিন্তু ভালোবাসার মানুষটাকে তো সবসময় সব নিয়েই ভালোবাসা উচিত। উচিত বই কি, এটা তো আবশ্যক, হৃদয় থেকে আসে। কিন্তু টিয়ারি কেমনতর প্রেম, হঠাৎ ভালোবাসা আসে হঠাৎ আসে না। টিয়া আবার বৈরাগী দৃষ্টি ফেলল বিশাল আকাশে। স্থির নয়নে ভাবতে বসলো আসল সমস্যাটা কোথায়। সাথে এও ভাবতে লাগলো, প্রযুক্ত যদি তাকে ভালো না বাসে, বিয়ে না করে, তার ঠিক কতটা কষ্ট হবে। আচ্ছা, তখন কি কষ্ট পরিমাপ করা যাবে? আদেও কি যায়? মধ্যাহ্নে তেজস্বী অংশুমালী মাথায় নিয়ে কলেজ থেকে বেরিয়ে সে হাঁপ ছেড়ে বাঁচল।
ভ্যাপসা গরমে চুলের ভাঁজে ভাঁজে ঘামে ভিজে উঠেছে। হাতের মাঝে ধরে থাকা টিস্যু দিয়ে মুখ, কপাল, গলা মুছে এদিক ওদিক তাকিয়ে রিকশা খুঁজল। না পেয়ে ত্যক্ত বিরক্ত মুখে ফুটপাতের রাস্তা ধরে এগিয়ে চলল। কয়েক কদম এগিয়ে যেতে এসে সতর্ক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে কোনা চোখে পেছনে তাকালো। ভর দুপুরে আরো কিছু দূর যাওয়ার পরে দেখা গেল রাস্তা ফাঁকা। গাড়িটা এখনো আসছে ধীর গতিতে। শ্রেয়া একদম ফাঁকা স্থান দেখে দাঁড়ালো। গাড়িটাও থেমে গেল। সাজিদ অস্বস্তি ভঙ্গিতে গাড়িতে বসে থাকতে দেখলো মেয়েটা এগিয়ে আসছে। সাজিদ যেন একটু জড়সড় হয়ে বসলো। এরপর এলোমেলো ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিয়ে ঘোরাতে নিলেই মেয়েটা হুঁশিয়ারি দিয়ে বলল, স্টপ, এক পাও নড়বেন না। সাজিদের হাত ভীতিতে থেমে গেল। শ্রেয়া চটপট পায়ে এগিয়ে আসছে। সাজিদের ভেতরটা অশান্তিতে কাটা হয়ে রইল। শ্রেয়া এগিয়ে এসে ঠিক সেদিনের মতোই গাড়ি থেকে নামতে বলল, আপনার সমস্যা কি বলুন তো? বুড়ো বয়সে ভীমরতি? সাজিদ নিশ্চুপ। সে যে কেন এমন করছে তা সে নিজেও জানে না। তবে এটুকু জানে এটা ঠিক না। তবুও কোনো এক অদৃশ্য টানে অশরীরী কবলে পড়ে সে এরকম করতে বাধ্য হচ্ছে। শ্রেয়া আবার বলল ধমক দিয়ে, আপনার মান নেই? এত অপমান করলাম সেই দিন, তারপরেও আমার পেছন পেছন ঘুরেন? চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে। সাজিদ একবার চোখ তুলে তাকালো। শ্রেয়ার সাথে সাথেই চোখ রাঙায়। নেক্সট টাইম আমার পেছন পেছন আসলে লোক ডেকে গণপিটুনি খাওয়াবো। আর লোক ডাকতে হবে না। আপনার মতো মেন্দামার্কা লোকের জন্য আমি একাই যথেষ্ট। যত সব। বাতাসে জল ওড়ানোর ভঙ্গি করে শ্রেয়া হন হন করে চলে গেল। সাজিদ নির্বিকার চেয়ে থাকলো সেদিকে। শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়ালো বিষাক্ত অপমান, লজ্জা, খানিকটা আতঙ্ক। আর চারিদিক ছড়ানো সেই মিষ্টি মেয়ের চুলের সুবাস, কথা বলার আলাদা এক ভঙ্গিমা, দাপট। সাজিদ বিড়বিড় করল, আচ্ছা, মেয়েটার নাম কি? পার হয়েছে দিন 15। এর মাঝে কোর্টের সাক্ষী সহ উপস্থিত হয়েছিল দুষ্টু প্রচ্ছদ। সাক্ষী হিসেবে গিয়েছে অর্জন এবং ইরা। দৃষ্টির কথা একবার বলেছিল দুষ্ট, কিন্তু প্রচ্ছদ সাপ না জানিয়েছে। দৃষ্টির নামও শুনতে চায় না সে। দুষ্টুর পরিবারের কেউ জানে না বিধায় তার পক্ষ থেকে সাক্ষী নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর যদি দুষ্টুর অসুস্থ বাবা জানে, তবে বলা যায় না, তাকে বাঁচিয়ে রাখাও অসম্ভব হতে পারে। সব ভেবেই তার পক্ষ থেকে ইরা গিয়েছে। অর্জন এবং ইরাকে নিয়ে যেতেও হয়েছে অনেক কসরত করে। পরের মাসের 1 তারিখে ডেট দেওয়া হয়েছে আবার। সাক্ষী সহ একই কারণে পুনরায় তাদের কোর্টে যেতে হবে। দিক বিদিক শিউলি ফুলের কড়া গন্ধ শেষ বিকেলের স্বর্ণ কালো রংটার সাথে মিলিয়ে মিশিয়ে গেছে আকাশের এক কোণার শুকতারা। রংচটা বাড়িটার নিচতলার বারান্দা থেকে তখনও আসছিল বেলি ফুলের সুঘ্রাণ। মাগরিবের আজান দেওয়ার একটু পরেই পড়তে এলো নুসরাতের ভাই। নীর তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। নুসরাতের ভাই ছুটে গেল দোতলায়। একটু পর হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখা গেল নুসরাতকে। নীরের পায়ের কাছে বসে উৎকণ্ঠিত সেই নারী অস্থির হয়ে জিজ্ঞেস করল, জ্বর আপনার? খেয়েছেন কিছু? নীর কথা বলল না। হালকা গোঙানির আওয়াজ ভেসে এলো। নুসরাত উঠে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে দেখতে গেলেই জ্বরের ঘরে অদ্ভুত এক কাজ করে বসল নীর। এমনভাবে নুসরাতের হাত ঝটকানা দিল যেন সেই মেয়ে তার গায়ে হাত দিলে তার পাপ হবে। নুসরাতের চোখের কার্নিশে জল এলো, 1 ফোঁটা 2 ফোঁটা। এরপর চোখ টলমলো করলো ভরপুর পানিতে। চোখ টপকে যখনই পানি পড়তে যাবে তখনই নুসরাত প্রায় সাথে সাথে জায়গাটা থেকে সরে দাঁড়ালো। একটু পর জলপট্টি নিয়ে নীরের মাথার কাছে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, উঠুন, একটু জলপট্টিটা লাগান। নীর অস্পষ্ট স্বরে বলে, লাগবে না, তুমি তোমার কাজে যাও। নুসরাত ঠায় দাঁড়িয়ে থাকলো। নরম কণ্ঠে বলল, আমি লাগিয়ে দেই। নীর আস্তে আস্তে উঠে বসলো। নুসরাত ওকে বালিশ হেলান দিয়ে দিল। এরপর রুমাল চিপে পানি ঝরিয়ে নীরের হাতে দিল। নীর বালিশের সাথে হেলান দিয়ে বসলো। জলপট্টিটা নিজের কপালে রেখে বলল, এবার যাও তুমি। নুসরাত উঠে গেল, তবে রান্নাঘরের দিকে। মিনিট 2 পর এসে জিজ্ঞেস করলো, পাতিল হাঁড়ি তো সব একদম খালি, ধুয়ে মুছে তুলে রাখা। আপনি রান্না করেননি? সারাদিন খাননি? নীর জবাব দিল না, চোখ বন্ধ করে মাথা ওপাশে হেলালো। নুসরাত বড় করে শ্বাস ফেলে দোতলায় গেল। খাবার নিয়ে এসে নীরের সামনে বসে বলল, একা একা খেতে পারবেন? নীর বিরক্ত হলো। তোমাকে খাবার আনতে কে বলেছে? নিয়ে যাও। খাইয়ে দেব?
নীর জলপট্টি সরিয়ে বিরক্ত মুখেই থালাটা নুসরাতের হাত থেকে ছিনিয়ে নিল। এরপর গাপুস গুপুস করে খেলো। নুসরাত ঠোঁট টিপে হাসলো। খাওয়ার পর পানি এগিয়ে দিল। নীর একবার চেয়ে দেখলো। নুসরাত মিষ্টি করে হেসে বলল, দেখবেন এখন জ্বর কমে যাবে। নীর গ্লাস রেখে একবার সচেতন দৃষ্টিতে নুসরাতকে দেখে নিল। এরপর ইশারায় বিছানার এক কোণা দেখিয়ে বলল, এখানে বসো। নুসরাত অবাক হলো, দৌড়ে গিয়ে বসলো, পা নাচালো। এতটা খুশি হলো যে সে জীবনে কখনো হয়নি। নীর তাকে বিছানায় বসতে বলল, নিজে মুখে সে উচ্ছ্বাসিত। নীর বড় করে শ্বাস টেনে নিল নিজের মাঝে। এরপর খুব শান্ত স্বরে বলল, দেখো নুসরাত, তুমি যা ভাবছো তা ঠিক নয়, সেটা ভুল। নুসরাতের পা নাচানো থেমে গেল। অবুঝ গলায় শুধালো, যাকগে, কোনটা ভুল কোনটা ঠিক আমি জানতে চাই না, আমার কাছে আমিই ঠিক। পরক্ষণে আবারও পা নাচিয়ে বার্তাহীন কণ্ঠে বলল। নীর অস্বস্তি বোধ করলো, থেমে থেমে বলল, তোমাকে জানতে হবে তুমি পুরোটাই ভুল। কি ভুল? আমি অন্য একজনকে ভালোবাসি। প্রায় সাথে সাথে বাতাস থমকে গেল। নুসরাতের দৃষ্টি স্থির হলো। চঞ্চল পা দুটো নিশ্চল হয়ে এলো। অস্পষ্ট কণ্ঠে শোধালো, কি? আমি আমার দুষ্টুকে ভালোবাসি। কথাটা যেন হাই ভোল্টেজে ঝটকা লাগলো নুসরাতের মনে। আমার? পরক্ষণেই বলে, মিথ্যা কথা, তাই না? আমি জানি আপনার জ্বর বোধহয় বেড়েছে, শুয়ে ঘুমান তো একটু। নুসরাত জোরপূর্বক হাসছে, নিজেকে নিজে বুঝ দিতে চাইছে। নীর ঘন ঘন মাথা নেড়ে বলল, না, কোনো জ্বর নেই, আমি সজ্ঞানে বলছি। আমি জানি তোমার মনে আমার জন্য অন্যরকমের কিছু তৈরি হয়েছে, যা আর একটু প্রশ্রয় দিলে আমার জন্য অন্যায় হয়ে যাবে। ঘন ঘন বজ্রাঘাতে ছিন্ন ভিন্ন হলো নুসরাতের হৃদয়গুল। চোখের এক পাশটা ভিজে উঠতেই টিমটিমে হলুদ আলোর আড়ালে মুছে ফেলা হলো। পরমুহূর্তেই মেকি হাসি ঠোঁটের কোণায় জাগিয়ে তুলে প্রশ্ন করলো একের পর এক। যেন সে খুব খুশি, খুব। তার কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কিভাবে পরিচয় আপনাদের? ইউনিভার্সিটিতে। ও, সেও আপনাকে ভালোবাসে? 2 বছরের সম্পর্ক। নুসরাত ঠোঁট টিপে কান্না আটকালো। খুব ভালোবাসেন? কেমন কেঁপে কেঁপে উঠল তার সারা দেহ। নীর উৎকণ্ঠা বোধ করলো। দুষ্টুর কথা বলতে তার সর্বদা ভালোই লাগে, কিন্তু বলার মানুষ নেই। সে ভীষণ ভালো লাগা নিয়ে বলে গেল। নুসরাত অনিচ্ছায় অন্যমনস্ক কৌতূহল নিয়ে শুনল। ওর খুশির জন্য নিজের জীবন উপেক্ষা করতে পারি। আমার জীবনের প্রথম প্রেম, প্রথম দেখাই প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। জানো, প্রথম দুষ্টু তো আমাকে সহ্যই করতে পারতো না, খুব ঝগড়া হতো। আমি ওর 1 ইয়ার সিনিয়র ছিলাম, ওর জন্য আমি 1 ইয়ার লস দিয়েছি। আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে ছিলাম। ও একটা সাবজেক্টে খুব কম বসত, আমি ওকে নোট দিয়ে সাহায্য করতাম। ওর সমস্যাগুলো মাঝে মাঝে বুঝিয়ে দিতাম। আস্তে আস্তে আমাদের মাঝে ঝগড়া কমে এলো, ভাব হলো। জানো, আমি ওকে সাইকেল চালানো শিখিয়েছি। যদি এখনও ঠিকঠাক চালাতে পারে না, কিন্তু তাতে কি, হাতে হাত রেখে শিখিয়েছি তো, এটাই অনেক। ওই যে বারান্দার এক কোণায় সাইকেলটা আমি যত্ন করে রেখেছি। ওর সাথে স্মৃতিময় কোনো জিনিসে আমি কখনো হেলাফেলা করি না। নীর বলছে মুগ্ধ চোখে বিভোর কণ্ঠে। নুসরাত বারান্দা গলিয়ে চাইল। সাইকেলের হ্যান্ডেল দেখা যাচ্ছে এখান থেকে। নীল রঙা সাইকেলটা দেখে নুসরাতও একদিন বলেছিল, সাইকেলটা কি সুন্দর, আমাকে চালানো শিখাবেন? আমি চালাতে পারি না। নীর খুব সুন্দরভাবে অবজ্ঞা করেছিল। হয়তো সেসব কথা নীরের মনেও নেই। মনে না থাকারই কথা। সে তো আর নুসরাতকে পছন্দ করে না, ভালোবাসে না। ওর বুক ফেটে রক্ত কান্না বয়ে আসতে চায়। নীর আবার বলল, ওর জন্য কয়েকটা কবিতা সাজিয়েছি আমি। নুসরাত চকিতেই তাকালো ছোট্ট বুকশেলফের এক কোণায় থাকা খয়েরি ডায়েরিটার দিকে। এই ডায়েরিটা লুকিয়ে একদিন পড়েছিল। 5-6টা বেশ সুন্দর কবিতা লেখা। তখনই ওই সময়টাতে নুসরাতের মনে হয়েছিল এই কবিতাগুলো বুঝি তার সম্পত্তি, তার জন্য লেখা। কবিতার নায়িকাটি বোধ হয় সে, একান্তই সে। সেসব কথা ভাবলে নুসরাতের এই সময়টা এসে অনুশোচনা হচ্ছে। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। অবহেলায় অপমানে হৃদয় জর্জরিত হয়ে পড়ছে। কেন এত আগ বাড়িয়ে ভেবেছিল, এত বেশি ভেবেছিল বলেই না আজ এতটা কষ্ট পাচ্ছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে এই মানুষটা জানি নুসরাত তাকে ভালোবাসে, তবুও তার করার কিচ্ছু নেই। কি সুন্দর অবহেলা, তাই না? কি করুণা। নুসরাতটা ভীষণ মূল্যহীন হয়ে গেল। ভীষণ। ইস, কি অদ্ভুত ব্যথা হচ্ছে। নুসরাত উঠে দাঁড়ালো। এরপর চোখের পলকে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল।
মাগরিবের আজান পড়েছে, তখন সবেমাত্র মিনিট 20 হয়েছে। এখনো সন্ধ্যের ভাবমূর্তি ফুরোয়নি। নীর কাপা হাতে দুষ্টুকে ফোন করলো। আসবে একটু? দুষ্টু অবাক হয়ে ডাকলো। নীর, এখন? হ্যাঁ, একটু আসো না, আমার ভালো লাগছে না, কতদিন তোমায় দেখি না। দুষ্টুর বুকে পাথর চাপা পড়লো, ঠোঁট চেপে ধরলো। কণ্ঠ এমন শোনা যায় কেন? অসুস্থ হয়ে পড়ছো আবার? নীর ক্রমাগত মাথা নাড়িয়ে বাচ্চাদের মতো বলে। না, তুমি আসো। হঠাৎ এমন বাচ্চাম করছো কেন? নীর অসহায় গলায় বলে। আসো না একটু প্লিজ, একটু এলে কি হবে? দুষ্টু হতাশ নিঃশ্বাস ফেলে, মৃদুস্বরে বলে, আসছি, তবে কিছুক্ষণের জন্য। সন্ধ্যের কালচে হলুদা ভাব ঘুচে ধীরে ধীরে সাক্ষাৎ দিচ্ছে ঘন প্রকট জমাট বাঁধা সরপরের দল। গাছে গাছে পাতাদের মর্মর শব্দ, বাদুরের পাখা ঝাপটানোর ধ্বনি, সাইকেল রিকশার টুংটাং বেল। রিকশা থামলো এই দুগলিটার সামনে। দুষ্টু যখন রংচটা বাড়িটার সামনে পৌঁছালো, তখন ঘড়িতে বাজে 7:30। সন্ধে পেরিয়েছে আরো ঘন্টাখানেক আগেই। বাড়িটার আশেপাশে আগাছায় ভরপুর, টাঙ্কির পানি পড়ে যাওয়ায় টুপটাপ শব্দের প্রতিধ্বনি। বাড়ি ঘেঁষে বাড়ি থাকায় জায়গাটা অন্ধকার, ঘন জাল বুনেছে নিবিড় স্বাচ্ছন্দ্যে। গেটের সামনে আসতেই দুষ্টু চোখ পড়ল তমসার বেড়ি ভেদ করে মাথা তুলে দাঁড়িয়ে থাকা শিউলি ফুল গাছটার দিকে। সে বড় বড় শ্বাস ফেলে একবার আশেপাশে তাকালো। চারিদিক কেমন গা ছমছমে পরিবেশ। শরীরটা আবার ঝাঁকুনি দিয়ে উঠল তখন, যখন ভাবনা এলো সে হক বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এসে পড়েছে। ভাবনাটা আসতেই বুকের মাঝে তপ্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ল দামাল বেশে। নীর বালিশে হেলান দিয়ে আছড়া অবস্থায় শুয়েছিল, চোখের কপাট বন্ধ। হঠাৎ শব্দ হলো। সে ভ্রুকুচকে চোখ খুলতেই দেখলো প্লাস্টিকের চেয়ারটার উপর মেয়েদের ব্যাগ রাখা। নীর অবাক হয়ে তাকালো। দুষ্টু বিছানার কোনায় বসে পা দুলিয়ে বলল, দরজা খোলা কেন? নুসরাত যাওয়ার সময় বোধ হয় লাগিয়ে দিয়ে যায়নি। নীর কথাটা বলল না, নিজে নিজেই ভাবলো। তবে তার চোখে তখনও বিস্ময়তার ঢেউ। দুষ্টু উঠে এসে নীরের কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে শোধালো, আবার জ্বর বাঁধালে কি হবে? ঔষধ খেয়েছো? নীর মাথা নাড়িয়ে না করে। দুষ্টু ব্যাগ থেকে নাপা বের করে খাইয়ে দিতেই প্রশ্নটা করল নীর, তুমি এখানে কেন? দুষ্টু বোকা বনে গেল। নীরের বাহুতে জোরে সোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, নিজেই তো দিয়ে আসতে বললে। নীর দ্বিগুণ বিস্ময়তা নিয়ে বলে, আসতে বললেই আসতে হবে? জ্বরের ঘরে কি না কি বলেছি, এই রাতে তুমি এসেছো কেন? দুষ্টু আকাশ সমপরিমাণ বিরক্তি নিয়ে বলল, এসেই তো পড়েছি, এখন এসব বলছো কেন? ক্রমাগত অদ্ভুত ভঙ্গিতে মাথা নাড়ল নীর, আস্তে করে বলল, তাও ঠিক। দুষ্টু উঠে দাঁড়াতে দাঁড়াতে ঘড়িতে চোখ বোলালো। রাত 8টা বাজে। বলল, পেটে কিছু পড়েছে? হুম। দুষ্টু রান্নাঘর থেকে একবার ঘুরে এলো, এরপর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি খেয়েছো তুমি? দোতলা থেকে খাবার পাঠিয়েছিল। নীর একটু নিজ গলায় বলে। দুষ্টু ভ্রু কুচকায়, বলে, নুসরাত নিয়ে এসেছিল। নীর আবার মাথা ঝাঁকালো। দুষ্টু কয়েক পলক নীরবে তাকিয়ে থাকলো, এরপর বারান্দার দিকে পা বাড়ালো। মিনিট 5 কাটলো। ঘরের মাঝে পিনপিনে নীরবতা। শীতের মৌসুম না আসতেই জবরদস্ত ঠান্ডা পড়ে গেছে এবার। মাথার উপরে ফ্যান বন্ধ, ফিসফিসে আওয়াজটাও তুমুল বেগে মস্তিষ্কে লাগছে। বারান্দার বেলি ফুলের গাছটায় হাত ছুঁয়ে দিতে দিতে বলে উঠল দুষ্টু, আজকাল তোমার একটু বেশি খেয়াল নেই, তাই না? মেয়েটা কিন্তু সুন্দর আছে। নিরবিচ্ছিন্ন নীরবতা ভেদ করে দুষ্টুর কথাগুলো প্রতিধ্বনি হয়ে এলো। নীরের বোধ হলো সে গুহায় বাস করছে এই মুহূর্তে। শীতের সময় এই একটা ঝামেলা, ফ্যান বন্ধ করলেই কেমন দম বন্ধকর পরিস্থিতি। নীর আর চোখে দৃষ্টি লুকিয়ে তাকালো। দুষ্টু ঘরময় ঘুরে ঘুরে দেখছে, হাত দিয়ে প্রতিটা জিনিস স্পর্শ করছে, উল্টে পাল্টে দেখছে। নীর বিড়বিড় করলো, নিজের খাল নিজে কাটো, কেমন পুরুষ তুমি? বস্তুত নুসরাত দুষ্টুর সম্বন্ধে কিছু না জানলেও নুসরাতের ব্যাপারে সম্পূর্ণটাই জানে দুষ্টু। মাস 6 আগেই দেখা হয়েছিল ভার্সিটির সামনে। কারোর জন্য অপেক্ষা করতে দেখা গেছে নুসরাতকে, কিন্তু সেটা নিছকই বাহানা। নীরকে এক ঝলক দেখার পায় তারা। নুসরাত যখন দাঁড়িয়েছিল তখন সন্তর্পণে গাছের আড়ালে নিয়ে গিয়ে নীর দুষ্টুকে দেখিয়েছে। তবে নুসরাতের তরফ থেকে এখনো দেখা হওয়া হয়নি। নীর গলা পরিষ্কার করলো, জোর জোর কণ্ঠে বলল, আসতে সমস্যা হয়নি? দুষ্টু আবার বারান্দার দিকে গিয়েছে, সেখানে থেকে উত্তরটা ভেসে এলো, আজ তো প্রথম আসছি না। তা ঠিক,
তবে কখনো এত রাতে আসোনি। আজ এলাম। দুষ্টু তখন সাইকেলের প্যান্ডেল ঘুরিয়ে বেল বাজিয়ে একটু হেলিয়ে দুলিয়ে দেখছিল। এবার সে থেমে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার বলো তো, এসে কি ভুল করলাম? নীর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল। এটা আবার কখন বললাম? দুষ্টু একটু অন্যরকম চোখে তাকালো। ঘর থেকে নীর তা দেখতে পেল। কি জানি কখন কি বলছো তাও ভুলে যাচ্ছ, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে বোধহয়। নীর চোখ উল্টিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেল। সাইকেলের প্যাডেলটা ঘোরাতে ঘোরাতে দুষ্টু বাঁকা গলায় আবার বলে, হয় হয়, সুন্দরী মেয়ে আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করলে এরকম একটু একটু হয়। নীর লুকিয়ে হাসল। দুষ্টু ঘরে এসে দাঁড়ালো, ব্যাগ থেকে বিরিয়ানির ছোট প্যাকেট বের করে পড়ার টেবিলের পাশে রেখে বলল, রাতে যাতে খেয়ে নেওয়া হয়, নাকি আমার নিয়ে আসা খাবার মুখে রুচবে না? নীর আবার ঠোঁট টিপে হাসল, বলল, লাগবে কি করে বলো তো? তুমি তো দোকান থেকে কিনে নিয়ে এসেছো, আর ওই মেয়েটা তো কত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছে। দুষ্টু চোখ পাকিয়ে তাকালো। ব্যাগ হাতে নিয়ে বিরিয়ানির প্যাকেট তাতে ঢোকাতে ঢোকাতে দাঁতে দাঁত চেপে বলল, বেশ, খেতে হবে না, ওরটাই খাও, আসছি আমি। কদম বাড়াতে গেলেই দুষ্টুর হাতে টান পড়ল। নীরের ঠোঁটে প্রচ্ছল হাসি। হাসতে হাসতেই ব্যাগ টেনে ধরে বলল, দূর পাগলি, রাগ করো কেন? আমি তো জানি আমার পাগলিটা রান্না পারে না। বিয়ের পর আমি শিখিয়ে দেবো তো। দুষ্টু বিপন্ন চোখে চাইল, এলোমেলো দৃষ্টি, চোখের কানিশে বিন্দু বিন্দু, সলিলে দলের ভিড়। নীর দুষ্টুর ব্যাগ হাতে নিয়ে বিরিয়ানির প্যাকেটটা বের করে আবার টেবিলের একপাশে রাখলো। এরপর সেই সলিলময় সৃষ্টিকর্তা প্রদত্ত আশ্চর্য সুন্দরী চোখ জোড়ার দিকে দৃষ্টিপাত করে সে অবাক হয়ে গেল। প্রশ্ন করল, কি হয়েছে দুষ্টু? তুমি আমাকে কেন এত ভালোবাসো নীর? দুষ্টুর গলার স্বর কেমন ভাঙা ভাঙা শোনালো। শ্বাসনালীর মাঝে কি যেন আটকে আছে, কণ্ঠরোধ হয়ে আসছে। ঘরের এক কোণা টিমটিমে হলুদ বাতিটার আলো তার আননের একপাশে পড়তেই কপলগুলো দেখালো স্বর্ণের মতো উজ্জ্বল, চিকচিক করে উঠল। সেই স্বর্ণখচিত গালে পুরুষ শক্ত মাংসল হাতটা পড়তেই দুষ্ট চোখের পাতা কেঁপে উঠল। সারা শরীর অস্বস্তিতে ঝাঁকুনি দিয়ে উঠল। সে হালকা সরে দাঁড়ালো, অতঃপর দৈবাত্য নীর পেছন থেকে জড়িয়ে ধরল। দুষ্টুর কম্পমান লোচন থেকে খুব সন্তর্পণে জল গড়িয়ে পড়ল। নীর গালের সাথে গাল লাগাতেই দুষ্টু হালকা হেসে সরে দাঁড়ালো। তার মুখে ফুটে উঠেছে স্পষ্ট অসহায়ত্ব। কি আশ্চর্য! নীর তো কখনো কোনোদিনও এমন করেনি। দুষ্টু তো এসবে অভ্যস্ত নয়, সে তো জানে বুঝে সব। তবুও বিষয়টা পুরোপুরি এড়াতে দেয়ালে বাধাকৃত এক মহিলা এবং পুরুষের ছবির দিকে ইশারা করে দুষ্টু জিজ্ঞেস করলো, তোমার মা বাবা তাই না? তুমি তো জানো। দুষ্টু মাথা ঝাঁকালো। এমন অস্বস্তিকর পরিবেশে কি করবে ভেবে ভেবে পড়ার টেবিলের সামনে দাঁড়ালো। এরপর বই খাতা উল্টাতে উল্টাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো। নীর দ্বিতীয়বারের ন্যায় আস্তে করে দুষ্টুকে পেছন থেকে জড়িয়ে ধরে। দুষ্টু ছাড়ানোর চেষ্টা করতেই নীর বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এরকমের করছো কেন? দুষ্টু জোরপূর্বক হাসে। আজ হঠাৎ এত প্রেম? প্রেম তো সবসময় থাকে, কিন্তু তুমি তো থাকো না। দুষ্টু নিজেকে আবার ছাড়ানোর চেষ্টা করলো। নীর পলকে দুষ্টুকে সামনের দিকে ঘুরিয়ে নিল। এরপর কিছুক্ষণ এক চিত্তে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর গতিতে তার মাথা এলিয়ে দিল। দুষ্টু টেবিলের সাথে ঘেঁষে দাঁড়ালো। নীরের লালচে ঠোঁট জোড়া ক্রমশ এগোচ্ছে। সেই অস্বস্তিতে কুকড়ে যাওয়ার শঙ্কিত মনে ভয়ের তো হৃদয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। দুষ্টু ইতস্তত ভাবে হাসলো, টেবিলের দিকে ঝুঁকে গেল, জড়তা নিয়ে বলল, কি করছো নীর? নীর উত্তর দিল না। বিবশ বিভোর কোনো এক মন্ত্র বলে বশীভূত হয়ে গিয়ে গেল। দুষ্টু ঠোঁটের ওপর হাত রাখলো। নীর হাত সরিয়ে দিল। দুষ্টু সেকেন্ড কয়েক তাকিয়ে থাকলো হাতের দিকে। নীরের ঠোঁট ক্রমশ এগিয়ে আসছে। দুষ্টু এক ঝটকায় নীরের মুখ সরিয়ে দেয়। পরক্ষণেই এক অদ্ভুত কাজ করে বসে, চেঁচিয়ে উঠে বলে, নীর, আমি বিবাহিত। তিনটে শব্দ আলোড়ন তুলল, ঘরের মাঝে বিস্ফোরণ ঘটালো। নীরের মাথার উপর বজ্রপাত ঘটল। দুষ্টু রুদ্ধ শ্বাসে বলল, সরে যাও প্লিজ। নীর বিস্মিত চোখে দুষ্টুর দিকে এমন ভাবে তাকালো যেন দুষ্টু কোনো আজব মানুষ। অধিকন্ত এই আজব নারীটি আজব সব মিথ্যে কথা বলে তার সাথে মশকরা করার চেষ্টা চালাচ্ছে, এবং তার চেষ্টায় সে পুরো দস্তর সফল। নীর জোরপূর্বক হাসে, অপ্রাকৃত স্বরে শ্বাস আটকে বলে, মজা করো না দুষ্টু। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কিস করতে চাইবো না।
অন্যায় হয়েছে আমার, মাফ করো পাখি। দুষ্ট চোখে স্রোতের ধারা, বক্ষস্থল কেঁপে উঠল নীড়ের আদুরে বাণীতে। দুষ্ট উন্মাদের ন্যায় ক্রমাগত মাথা দুলিয়ে অসহায় চোখে অপারগ গলায় আর্তনাদ করে। নীর, তুমি যখন চট্টগ্রাম ছিলে তখন আমার বিয়ে হয়ে গেছে। এহেন দুর্বোধ্য কথায় নীর পাগল প্রায় হয়ে গেল। সে বিশ্বাস করতে চায় না। দুষ্টুর হাত ধরে আকুতি করে এমন মজা না করার জন্য। মাথা চুল দুহাত দিয়ে খামচে ধরে। দুষ্টু ভরা নেত্রে নিস্তব্ধে চেয়ে দেখে নীরের উন্মত্ততা। সে দুষ্টুকে শক্ত হাতে চেপে ধরে, ক্রমাগত ঝাঁকিয়ে চিৎকার করে বলে যায়, আমি বিশ্বাস করি না তুমি এটা করতে পারো না। মজা করছো না? প্লিজ দুষ্টু, আমার এসব মজা ভালো লাগে না। তুমি তো জানো আমি এসব মজা নিতে পারি না। আমার ভালো লাগছে না। তুমি বলো এসব মিথ্যে প্রাঙ্ক করেছ, বলো না। দুষ্টু ফ্যাল করে চেয়ে থাকে, নিষ্প্রভ গলায় উত্তর দিল, মিথ্যে না। নীরের চোখ পাথর হয়ে এলো। তীক্ষ্ণ চোখে বিষণ্ণ স্বরে ক্ষীণ আওয়াজে শুধু বলতে পারল, সত্যি। দুষ্টু মাথা ঝাঁকায়, সাথে সাথে ঘর কাঁপানো চিৎকার ভেসে এলো, চলে যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো আসবে না, প্রতারক। দুষ্টুর ফোলা চোখের পানি গড়িয়েছে তখন গলা অবধি, গলা থেকে বুক অবধি। এবার কোনো এক অদৃশ্য বোবা কান্নায় কিংবা রক্তের ধারা তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে গড়ালো। সে অবাক প্রসন্ন দৃষ্টিতে তাকালো। তার চোখের অশ্রুর ধারাটা থেমে গেছে তৎক্ষণাৎ, থমকে গেছে। বুক ভরা আশাটুকু যেন পলক ফেলতে না ফেলতেই মিশে গেল, মিলিয়ে গেল, নিরাশায় পরিণত হলো। তবুও বলল, একবার আমার কথাটা শোনো। নীর ঘৃণ্য চাহনিতে পুনরায় গর্জন করে ওঠে, এই মুহূর্তে বেরিয়ে যাও। দুষ্টু মিনিট পাঁচেক নির্বাক নিষ্প্রাণ নেত্রে চেয়ে থাকলো। এরপর মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠে ব্যাগ হাতে তুলে চলে গেল দৌড়ে। নীর পাথরের ন্যায় চেয়ে রইল টেবিলের উপর রাখা বিরিয়ানির প্যাকেটটার দিকে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে নুসরাত দেখতে পেল একটা মেয়ে আকাশ পাতাল কাঁপিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ঠিক এই মেয়েটাই মিনিট 30 আগে জড়সড় হয়ে ঢুকেছিল এই বাড়িতে। নুসরাত দীর্ঘশ্বাস ফেল। দাঁড়িয়ে থাকতে থাকতেই ভাবল, নীর কি সব মেয়েকে এইভাবে কষ্ট দেয়, কাঁদিয়েই ছাড়ে? আচ্ছা, এই মেয়ে কি সেই মেয়ে? এলোমেলো চিত্তে অগোছালো পা ফেলে ঘরে ঢুকতেই মেঘ স্বরের শব্দটা কানে এলো। কোথায় গিয়েছিলে? কি বিভৎস স্বর, যেন অতি কষ্টে কদর্য রূপে গলা থেকে শব্দগুলো বের করা হলো। বারে বারে দেওয়ালে ধাক্কা খেয়ে ছোট্ট ঘরটার মাঝে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। দুষ্টুর সারা শরীর কেঁপে উঠল। কটা বাজে? এ বাড়ির বউ রাতে একা বাইরে যায় না। দুষ্টু নিষ্প্রভ চোখ দুটো তুলে তাকালো। প্রচ্ছদের কথাবার্তার ধরনে শিরিন হকের ছাপ স্পষ্ট। দুষ্টু তাকানোর প্রায় সাথে সাথে প্রচ্ছদের বুক ধক করে উঠল। কি ভীষণ লাল চোখ, দেখলে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এলোমেলো কিছু চুল অবিন্যস্ত হিজাবের আড়াল ছেড়ে বেরিয়ে এসছে। মুখে অনিষ্টের ছায়া, চোখের কার্নিশে জলের স্তূপ। এমন দুর্বোধ্য অবস্থায় প্রচ্ছদ এর আগে আর কখনো ওকে আবিষ্কার করেনি। সে বিষয় নিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? দুষ্টু নির্লিপ্ত দৃষ্টি ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে নির্বাকে চলে গেল। প্রচ্ছদ তাকিয়ে দেখল তার বিশৃঙ্খল কলির পুতুলের ন্যায় পদক্ষেপ। এক পা ফেলতে গিয়ে আরেক পা ফেলছে, যেন এই ইহ জগতে সে নেই। প্রচ্ছদ বুঝতে পারল খুব বড়সড় প্রভঞ্জন তার উপর দিয়ে বয়ে গেছে। এতটা শান্ত ভদ্র মেয়ে তো সে কোনো কালেই ছিল না। প্রচ্ছদ ঘর ছেড়ে বেরিয়ে ইরাকে খবর দিয়ে এলো। দুষ্টু বাড়িতে নেই বুঝতেই ইরা তড়িঘড়ি করে প্রচ্ছদকে ফোন করে ডেকে এনেছিল। বাড়ির অন্য কেউ একথা জানতে পারলে এতক্ষণে কুরুক্ষেত্র হয়ে যেত। আধ ঘন্টা হতে চলল, ওয়াশরুম থেকে এখনো ভেসে আসছে পানি পড়ার শব্দ। প্রচ্ছদ কপালে কুঞ্চন ফেলে কলম মুখে বসেছিল। ঘড়ির কাঁটার দিকে আরেকবার তাকিয়ে শব্দ করে চেয়ার ছেড়ে উঠে সে ওয়াশরুমের দরজায় গিয়ে শব্দ করল, ডাকলো, দুষ্টু, দরজা খোলো। শীতের রাতে এত সময় নিয়ে গোসল করছো কেন? অসভ্য মেয়ে, বের হও। ওপাশ থেকে কোনো প্রতিউত্তর ভেসে এলো না। প্রচ্ছদ বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, বের হচ্ছ না কেন? সর্দি লাগবে তো। আরও 2-3 বার ডাকার পরেও সাড়া পাওয়া না গেলে প্রচ্ছদ ভ্রু কুচকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। কপাল কুচকে ভাবল, অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি?
প্রচ্ছদ জোরে শব্দ করে ধাক্কালো। একটু পর খট করে দরজা খুলে গেল। প্রচ্ছদ সেদিকে তাকিয়ে স্তব্ধ হলো। সারা শরীরে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ঢেউ বয়ে যেতে লাগলো। তার সম্মুখে এই ক্ষণে যে নারী দণ্ডায়মান, তার সমস্ত গা ভেজা, চুলের একাংশ মুখে ছড়ানো, টপ টপ করে পানি পড়ছে ঈষৎ লাল পাতলা অধরের ওপর। গলার উদ্যত কণ্ঠ হাড়গুলো যেন কয়েক ঘন্টার মাঝে আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। হঠাৎ তাকালেই চোখ পড়ছে কণ্ঠহাড়ের ভেতরে লাল তিলে। মিনিট দুয়েক না গড়াতে এক আশ্চর্য ঘটনা ঘটল। যে ঘটনাটি ঘটবে বলে ধারণা কিংবা ঘটার মতো সেরকম সম্পর্ক, সেসব কোনো কিছুই ছিল না ওদের মাঝে। ঘটনাটি ঘটার সেকেন্ড কয়েক প্রচ্ছদ নিশ্চল হয়ে রইল। পায়ের তলা আটকে গেল মেঝের সাথে। দেহ বেয়ে তীব্র শীতল স্রোতের একটা ধারা নেমে গেল, ততটা তীব্র যতটা তীব্রতায় মানুষের মৃত্যু পর্যন্ত ঘনিয়ে এসে দরজায় কড়া নাড়ে। দুষ্টু ভেজা শরীরটা সম্পূর্ণ হেলে আছে প্রচ্ছদের সাথে। মাথাটা বুকের কাছে পড়ে আছে অযত্নে। ভীষণ অবহেলার গোছে তার মাথাটা প্রচ্ছদের বুকের একদিকে কপাল ঠেস দিয়ে পড়ে আছে। প্রচ্ছদ অনেক কষ্টে জড়ীভূত হাত দুটো উঠিয়ে আনলো। ঢোক গিলে এক হাত দুষ্টুর পিঠে রেখে অন্য হাত ওর গালে রাখলো। বার কয়েক হালকা থাপড়ে ডাকলো, দুষ্টু দুষ্টু। দুষ্টুর হেরফের নেই, কারোর অধীনে সে ঘুমন্তে আচ্ছন্ন। প্রচ্ছদ ওকে ধরে একবার বিছানায় বসাতে চাইল, পরক্ষণে আবার কি মনে করে চেয়ার টেনে বসিয়ে দুষ্টুকে এক হাত দিয়ে ধরে রেখে ইরাকে ফোন করলো। ইরা হন্তদন্ত হয়ে ছুটে আসলো। মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে। ইরা কড়া চোখে তাকালো। কিভাবে? আমি কিভাবে জানবো? আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? মারধর করেছো? আসার পরে অজ্ঞান হয়ে গেল যে? প্রচ্ছদ জোরে সরে বলে, হোয়াট? আমি জানি না ও অজ্ঞান কেন হলো। আসার পর মিনিট 40-এর মতো ওয়াশরুমে ছিল। জামা কাপড়ও তো ভেজা। সেই জন্যই ডাকলাম, চেঞ্জ করে দাও। হায় আল্লাহ, অজ্ঞান মানুষকে চেয়ারে বসিয়ে রেখেছো? তো আর কোথায় বসাবো? বিছানায় শোয়ালে বিছানা ভিজে যাবে না? এমনিতেই সারা ঘর পানি দিয়ে কি একটা অবস্থা। ইরা বিস্ময়ে চরম শেখরে পৌঁছে গেল। মাথা দুলিয়ে বলল, আমার সামনে থেকে যা তুই। মার একটাও মাটিতে পড়বে না তাহলে। রেগে যাচ্ছ কেন? যাচ্ছি, ড্রেস চেঞ্জ করি, একটু গরম দুধ খাইয়ে দিও। তোর বলতে হবে না। প্রচ্ছদ পা বাড়ালো। যেতে যেতেই গম্ভীর মুখে বলল, বিছানা ভেজালে এই বেয়াদব মেয়েটা রাতে ঘুমাতো কোথায়? জ্ঞান ফিরলে দ্রুত আমার রুম ক্লিন করতে বলবে। ইরা ধমকে বলে, প্রচ্ছদ মায়ের খাবে কিন্তু। এই মুহূর্তে চোখের সামনে থেকে যা। তোর রুম বড়, আমি পরিষ্কার করে দেব। বিদায় হ। দুষ্টুর দিকে কয়েক পলক তাকিয়ে থেকে প্রচ্ছদ দীর্ঘশ্বাস ফেলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। দরজায় উকি দিতে থাকা নীরা সাথে সাথে আড়াল হলো। ইরা এসে দরজা বন্ধ করে দিয়ে গেল। নীরা দরজার সামনে দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলল, সবার শুধু ইরা ইরা ইরা, উফ, মাথাটা ছিঁড়ে যায়। পর মুহূর্তেই মুখে হাত রেখে কৌতূহলী হয়ে কিছু ভেবে নীরা বাঁকা হাসল। আচমকা কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে তাকালো। সাজিদ নীরাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছো কেন? নীরা আমতা আমতা করে বলে, কই না তো, তুমি এখানে এসেছো কেন? তোমাকে না ছেলের কাছে থাকতে বললাম? সাজিদ জহুরি নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, ভালো হয়ে যাও। ভালো হতে টাকা লাগে না, আর যদি লাগে তাও দেব, তবুও ভালো হয়ে যাও। নীরা মুখ বাঁকিয়ে বলল, অয়েল ইউর ওন মেশিন প্লিজ। নিশীথের শেয়ালের হাঁক, খোলা বাতাস, তবুও কি নিদারুণ দম বন্ধকর পরিস্থিতি। বেহায়া বুক ভয়ঙ্করভাবে দগ্ধ হচ্ছে, পুড়ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। অন্তরিন্দ্রিয়র সেই পোড়া দহন এসে ঠেকেছে গলা অবধি। কণ্ঠস্বর রোধ হয়ে আসছে, কি নীরব জ্বালা। নীর টিকতে পারছে না, তবুও চোখে তার জলের রেশটুকু নেই। একটু পানি পড়ুক না, বুকের আগুনটুকু একটু নিভুক। এত কষ্ট হচ্ছে কেন? ভেতরটা মনে হয় ফেটে চৌচির হয়ে গেল। নীর টেবিলে দুহাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট গোল করে ফু করে বড় বড় নিঃশ্বাস ফেলল। পা দুটো কাঁপছে। টেবিলের এক কোনায় বিরিয়ানির প্যাকেটটার দিকে চোখ যেতেই এক চোটে হাতের থাবায় তা ফেলে দিল। ছিটকে গিয়ে পড়ল বারান্দার কার্নিশে। প্যাকেট খুলে ভেতর থেকে বেরিয়ে এলো খাবার। বুকের চারিদিকে দগ্ধ পোড়া গন্ধের সাথে মিলে মিশে গেল ঠকবাজ নারীর বিরিয়ানির বিদ্ঘুটে গন্ধ। নীরের বমি পেল। টেবিলের শব্দ করে 2-3 বার আঘাত করল।
অতঃপর দেওয়ালে টাঙানো মায়ের ছবিটার দিকে তাকিয়ে করুণ ভাঙা স্বরে তাকে বলতে শোনা গেল, আমি কি এতটাই খারাপ, নিকৃষ্ট, জঘন্য ছিলাম মা? ও আমাকে ছেড়ে চলে গেল কেন? উত্তর আসে না। নীর উত্তরের অপেক্ষাও করে না। হাঁসফাঁস করে অস্থির নয়নে এদিক সেদিক তাকায়। তার নিজেকে পাগল পাগল লাগছে, অসহ্য লাগছে এই ধরনের প্রতিটি বিন্দু থেকে বিন্দুতর কণা পর্যন্ত। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার বাসনা যাচ্ছে। বড্ড স্বার্থপর হতে ইচ্ছে করছে অভিশাপ দিতে। নিঃস্ব যখন আমি হয়েছি, তখন নিঃস্ব হও সবাই, জ্বলে পড়ে ছাই হও। অতঃপর আমার প্রজ্ঞাত দীর্ঘশ্বাসের কবলে পড়ে জরাগ্রস্ত সেই ছাই বিলীন হয়ে যাক। কিন্তু বলতে পারে না। শব্দগুলো সশব্দে গলা দিয়ে বের হয়ে আসতে চায় না। ভেতরে দলা পেকে আটকে নীরের গলা বাকরুদ্ধ করে। মার ছবির পাশে দেওয়ালে ঝুলানো অনেক পুরনো একটা গিটার। খুব কষ্ট করে বাজাতে হয়, মাঝে মাঝে হাত কেটে রক্তাক্ত হয়। নীর অনেকদিন বাদে গিটার হাতে নিল। এরপর ধপ করে বসে পড়ল বারান্দার দরজায় হেলান দিয়ে। দৃষ্টি ফেলল টেবিলে রাখা দুষ্টু দু চোখের বিষ ফিজিক্স বইয়ে, বুকশেলফের এক পাশের ডায়েরিতে, বারান্দার সাইকেলে, বেলি ফুলের গাছে। ঠিক কিছু ঘন্টা মাত্র আগে এসব কিছুই ছুঁয়ে গেছে তার হৃদয় চিত্তের প্রেয়সী। এখন অবধি লেগে আছে তার অতল স্পর্শী স্পর্শ। না, প্রতারক, বিশ্বাসঘাতকের স্পর্শ, একজন ঠকবাজ, ঘৃণ্য ছলনাময়ী মেয়ে মানুষের স্পর্শ। গিটারে টুংটাং শব্দ ভেসে এলো স্থির চিত্তে, করুণ অসহায় হয়ে। আঙ্গুল চুইয়ে দুফোঁটা রক্ত পড়ল। দোতলার বারান্দার কর্নারে দাঁড়িয়ে এক চিত্ত মনে প্রকট বন্ধ দৃষ্টিতে কর্ণধার করছিল বিষাদ ব্যর্থ যন্ত্রণাধারী নীরের গলার গান। নুসরাতের চোখে জল উপচে এলো। গান শেষ হলো। গলাটা যেন কেউ চেপে ধরেছে, কেঁপে কেঁপে ভাসছে ছন্দ গানের পাটাতনে। আর গাওয়া গেল না। সুর বন্ধ হতেই নীর হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার দমকে কয়েকটা রাতজাগা পাখি একসাথে উড়ে গেল। রাতজাগা কালো প্রকৃতি অবাক হয়ে দেখল একজন মানব পুরুষ কাঁদছে, একজন দুষ্টু জাদুকরীর জন্য কাঁদছে, ভালোবাসা হারানোর যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। সেই ভাগ্যবতী নারীর স্মৃতি মনে করে গলা ছেড়ে আর্তনাদ করছে। সত্যিই তো ভাগ্যবতী সে, যে নারীর জন্য এক পুরুষ নয় বরঞ্চ একাধিক পুরুষ কাঁদে। সে ভাগ্যবতী বৈকি। রাত বাড়ল, কমল কান্নার দমক, বাড়ল জ্বর, কমল বিশ্বাস, বাড়ল বুকের ভেতরের এক প্রকারের চিরচিনাত্মিক ব্যথার প্রয়াস। আহ, কি যন্ত্রণা! তখন দুপুর 2টো বেজে প্রায় 25 মিনিট। চারিপাশে নিরিবিলির বিস্তার। টুংটাং কাচের প্লেট, বাটি, গ্লাসের শব্দ নিস্তব্ধতার বেড়াজাল ভেঙে দিচ্ছে। বিশাল দৈর্ঘ্যের জনে জনে পূর্ণ টেবিলটার এক কোনায় একটা মাত্র চেয়ার ফাঁকা। শুক্রবারের দৌলতে আজ বাড়িতে প্রতিটি মানুষ উপস্থিত, অথচ বাড়িতে সর্বদা উপস্থিত থেকেও অনুপস্থিত ফাঁকা চেয়ারের মালিকটি। ইফতার হক লোকমা তুলতে তুলতে প্রচ্ছদের দিকে তাকিয়ে প্রথম প্রশ্ন করলেন, কি হয়েছে প্রচ্ছদ? সকালেও নেই, দুপুরেও খেতে এলে না? প্রচ্ছদ ভাতের থালা থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকালো। এরপর নিচু গলায় বলল, কার কথা বলছো? তিনি বোধহয় বিরক্ত হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, বিয়ের পর তুমি বোকা হয়ে যাচ্ছ। তোমাদের মতো পুরুষের বিয়ের পর বোকা হওয়া মানায় না। দ্রুত হতে শেখো। বিয়ের পর তো বোকা হয়েছ আমাদের জেনারেশন। বউয়ের আঁচল ধরে চলতে চলতে বোকা হয়ে যেও না। অর্জন যার পরনায় বিরক্ত হলো অযথা বাড়তি আলাপে। সাজিদ মাথা নাড়িয়ে চোখ উল্টিয়ে গোপনে বুক ফুলিয়ে বড় করে শ্বাস ফেলল। ইফতার হকের কথা মানেই খোঁচা দিয়ে কথা, আর এমন সব কথা যার আগা মাথা কোনো কিছুরই সেই সময়ের জন্য প্রযোজ্য নয়। শিরিন হক খাওয়া থামিয়ে দিয়ে বললেন, আমাকে খোঁচা মেরে কথা বলছো? তুমি কবে আমার আঁচল ধরেছিলে? থাকেনি। অবশ্যই না। আঁচল ধরে থাকলে কি আর এই মুহূর্তে আমার সামনে বসে আমাকে খোঁচা দিয়ে কথা বলতে? ইফতার হক মাথা নাড়িয়ে বললেন, তাও ঠিক।
ছেলে প্রশ্ন করেছে, উত্তরে বললেই হয়তো তোমার বউয়ের কথা বলেছি। তা না, যত সব আলতু ফালতু কথা। আলতু ফালতু কথা? অবশ্যই মোটিভেশনাল বক্তা এসেছে রে আমার, আগে নিজেকে মোটিভেট করো। শিরিন হক আবার বললেন স্বামীকে নকল করে। ধূর্ত হতে শেখো। ধূর্ত হয়ে করবেটা কি শুনি? বউয়ের সাথে ধূতরামি করলে সে মহাপুরুষ হয়ে গেল নাকি? ইফতার হক আর একটা কথাও বললেন না, চুপচাপ খেয়ে গেলেন। তাকে শুধু একবার বিড়বিড় করতে শোনা গেল, মেয়ে মানুষের জাত, চাপার উপর দিয়ে রেলগাড়ি গেলেও চাপা ভাঙবে না। কেন যে বলতে গিয়ে নিজেই বোকা হয়ে এলাম। শ্বশুরের পাশে বসে থাকা ইরার প্রতিটি কথায় কর্ণগোচর হলো। সে মুখ চেপে হাসল। প্রচ্ছদের যার পরনায় বিরক্ত লাগলো। গম্ভীর মুখে নিস্তব্ধে লোকমা তুলল পরপর। এর অনেকক্ষণ বাদে শিরিন হক নিজে থেকেই বললেন, তা তিনি কোথায়? সকালেও দেখলাম না, দুপুরেও নেই। শুক্রবার বলে বড় বউ 3 মাসের পেট নিয়ে নিচে নেমে এসেছে। খেয়ে যেতে পারছে আর তার নামতেই কষ্ট হয়। সে বোধহয় 11 মাসের অন্তঃসত্ত্বা নাকি? শিরিন হকের কথায় নীরা এবার শব্দ করে হাসল। টিয়া, যাও ডেকে নিয়ে এসো তোমার ছোট ভাবিকে। প্রচ্ছদ মাথা নাড়িয়ে বলল, ঘুমোচ্ছে মা। শিরিন হকের কপালে কুঞ্চন পড়ল। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, অবেলায় ঘুমাচ্ছে? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না। কাল সারা রাত ঘুমায়নি, দুপুরে নামাজ পড়ে শুয়ে পড়ল। জিজ্ঞেস করতেই কোনো রকমে বলল পেট ব্যথা। ইফতার হক ছেলের আচরণে অসন্তুষ্ট গলায় বললেন, কি হয়েছে বুঝতে পারছো না? মানে কি? তুমি ওর স্বামী না? ও এখন তোমার রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। শিরিন হক আবার বললেন, পৃথিবী ধূলিসাৎ হয়ে গেলেও নিজের দায়িত্ব থেকে কখনো পিছপা হবে না। তোমার সকল আবেগ, উদ্বেগ, ব্যাকুলতা সবকিছুর ঊর্ধ্বে তা। দায়িত্ব কাঁধে নিতে কখনো পিছুপা হবে না। তোমার মধ্যে যখন দায়িত্ববোধ জাগ্রত থাকবে তখন মনে পাপ আসবে না। তুমি অসৎ পথে যাবে না, কারণ দায়িত্ব কখনো পাপের হয় না। দায়িত্ব সৎ, সুতরাং তুমি সৎ। শিরিন হকের কথাগুলো যেন ডঙ্কার বেশে কানে বাজলো সাজিদের। সে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো, অতঃপর তাকালো নীরার দিকে, মায়ের কোলে থাকা ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার দিকে। তার মনে হলো সে দায়িত্ব থেকে ধীরে ধীরে পিছুপা হয়ে যাচ্ছে, কিংবা হতে চাচ্ছে। সে কি অসৎ হয়ে গেল? তার মনেও তো পাপ জাগ্রত হয়েছে। দায়িত্ব থেকে পিছুপা হয়েছে বলেই কি? খাওয়া শেষ হলো সবার। আস্তে আস্তে উঠে গেল প্রতিটি মানুষ। নীরা শিরিন হকের কাছে এসে নিচু স্বরে বলল, বড় মা। কিছু বলবে? খুব ইম্পর্টেন্ট কথা। বলো, শুনছি। বলছি যে কাল সন্ধ্যার পর দুষ্টু বোধহয় বাড়ির বাইরে বের হয়েছিল, অনেকক্ষণ ছিল। আসার পর অজ্ঞান হয়ে গিয়েছে, এরপর থেকেই তো অসুস্থ। নীরা বাড়িয়ে বাড়িয়ে আরো অনেক কিছুই বলল। শিরিন হক অবাক হয়ে চাইলেন। আমি নিজে দেখেছি। শিরিন হক দোতলার ডান পাশের ঘরটার দিকে তাকালেন, শক্ত মুখে বললেন, রাতে আমাদের বাড়ির বউরা একা বাহিরে বের হয় না, সে কি জানো না? নীরা মাসুম বাচ্চার ভঙ্গি করে ঠোঁট উল্টালো। তিনি কঠিন মুখে বললেন, উপরে চলো। ঘরের ফ্যান বন্ধ। লাল পর্দার ফাঁক গলিয়ে লুকিয়ে চুরিয়ে প্রবেশ করছে নরম মিঠা সূর্যের তেজ। ঘরময় অন্ধকার। প্রচ্ছদ ঘরে পা রেখে জানালা বারান্দার দরজা থেকে পর্দা সরিয়ে দিল। সাথে সাথে আলোড়ন তুলে আলোকিত হলো ঘরের আনাচে কানাচ। প্রচ্ছদ পাঞ্জাবি খুলল। পাতলা সবুজ রঙের গেঞ্জি পরে এসে বার কয়েক দুষ্টুকে ডাকলো। সারা শব্দ না পাওয়া গেলে সে হালকা করে দুষ্টুর কপালে গলায় হাত রাখলো। ঘামে ভিজে উঠেছে বুঝতেই ফ্যান ছেড়ে দিয়ে এলো। এরপর আবারও কয়েকবার ডাকলো। বিবর্ণ মুখে ক্লান্ত চোখের পাটাতন বহু কষ্টে খুলে দুষ্টু নিচু স্বরে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? 3টার কাছাকাছি। ও, যাও ফ্রেশ হয়ে এসো। দুষ্টু নিঃশব্দে উঠে চলে যেতে প্রচ্ছদ বিছানার কোনায় বসলো। চিন্তিত ভঙ্গিতে গালে হাত বোলালো। এই বেয়াদব মেয়েটার চিন্তায় কাল রাতে তার ঠিক মতো ঘুম হয়নি। কিন্তু দুষ্টুকে জিজ্ঞেস করারও তো কোনো সুযোগ পায়নি। কিভাবে ওর ব্যক্তিগত বিষয়ে কি জিজ্ঞেস করবে তা বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বমির শব্দ ভেসে এলো। প্রচ্ছদ দৌড়ে গেল। দুষ্টুর মাথা চেপে ধরে চিল্লিয়ে ডাকলো ইরাকে। শিরিন হক নীরাকে সাথে নিয়ে এদিকে আসছিলেন।
প্রচ্ছদের চেঁচানো শুনে তিনি তড়িঘড়ি করে ছুটে এলেন। এসেই দুষ্টুর মাথা নিচু করে চেপে ধরলেন। দুষ্টু তার শ্রান্ত বলহীন শরীরটা শিরিন হকের ওপর এলিয়ে দিল। তিনি ওর মুখ ধুয়ে মুছিয়ে দিলেন। ব্যতিব্যস্ত গলায় বললেন, প্রচ্ছদ, ওকে ধরো। প্রচ্ছদ দুষ্টুর মাথা বুকের সাথে চেপে ধরে ঘরে নিয়ে এলো। শিরিন হক বেসিন পরিষ্কার করে এলেন। নীরাকে বললেন, খাবার নিয়ে এসো তো। নীরা খাবার নিয়ে আসতেই তিনি নিজে মেখে খাইয়ে দিলেন। নীরা প্রচ্ছদের দিকে বিস্ময় নিয়ে তাকালো, বলল, আই, তোমরা না ডিভোর্স নেবে? তাহলে ও বমি করলো কেন? কাল রাতে অজ্ঞান হয়ে গেল। প্রচ্ছদ ইতস্তত বোধ করে অন্যদিকে তাকায়। শিরিন হক বিড়বিড় করে মাথা মোটা সম্বোধন করলেন। খাইয়ে দিতে দিতে দুষ্টুকে এবার ধমক দিলেন, সারাদিন না খেলে তোমার বমি হবে না তো কি আমার বমি হবে? কাল রাতেও খাওনি। দুষ্টু ক্লান্ত চোখে শুনল। প্রচ্ছদ একবার চোখ তুলে তাকালো, অস্পষ্ট স্বরে বলল, কেউ তো খেয়াল করলো না, এমনকি বড় ভাবিও না। মা এত খেয়াল করে? দুষ্টু আর খাবে না বলে চোখ মুখ কুচকে গায়ে গুই করলো। শিরিন হক চোখ রাঙালেন। চুপচাপ খাও মেয়ে। খাওয়া শেষ করে শিরিন হক ভ্রু কুচকে প্রশ্ন করলেন, কাল রাতে কোথায় গিয়েছিলে? প্রচ্ছদ তড়িৎ বেগে উত্তর দেয়, মা আমার সাথে গিয়েছিল, একটু উকিলের সাথে গিয়েছিলাম। এসেই ওয়াশরুমে ঢুকে অনেক সময় নিয়ে গোসল করার পর অজ্ঞান হয়ে গেছে। শিরিন হক কথা বাড়ালেন না। প্রচ্ছদ আর চোখে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা ইরার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আশ্বস্ত করল। ইরা একবার শাশুড়িকে দেখে নিয়ে বড় করে শ্বাস ফেলে মিষ্টি করে হেসে চলে এলো। কাল রাতে সে শিখিয়ে দিয়েছিল প্রচ্ছদকে। দরজা বন্ধ করতে গিয়ে নীরার আঁচল তার চোখে পড়েছিল। ভাগ্যিস ঘরের সবাই চলে যেতেই প্রচ্ছদ দরজা বন্ধ করে এলো। দুষ্টুর মুখোমুখি বসে জহুরি নজরে তাকিয়ে বলল, এবার সত্যি কথাটা বলো। দুষ্টু মুখ ঘোরালো। কি বলবো? কি হয়েছে তোমার? কিছু না। কাল রাতে কোথায় গিয়েছিলে? সে জবাব দেয় না। প্রচ্ছদ সতর্ক কণ্ঠে প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ডের কাছে। দুষ্টু চকিতে চোখ ঘুরিয়ে তাকালো। বিষণ্ণ বিদীর্ণ ম্লান চোখ জোড়ার ফাঁকে ফাঁকে বিন্দু বিন্দু নীর। নীরের জন্য নীর। প্রচ্ছদ তেরসাভাবে বলল, ও, বয়ফ্রেন্ড বলা তো আবার বারণ। তা তোমার প্রেমিকের কাছে গিয়েছিলে? দুষ্টু দুর্বল প্রাণোৎপূর্ণ অসহায় যোগে চাইল। হতবল অপারক গলায় বলল, আমি ওকে বলে দিয়েছি। প্রচ্ছদ ভ্রু উপরে তুলে, কি বলেছ? দুষ্টু ঠোঁট চেপে ধরল। নিজের মাঝে বড় করে একটা নিঃশ্বাস টেনে নিয়ে শব্দ করে শূন্যে ছেড়ে দিল, বিয়ের কথা। প্রচ্ছদ অসহযোগ অপ্রতিভ চোখে চাইল। তারপর? তারপর আর কি? কি বলল সে? চলে যেতে বলেছে। হুম, ওর চোখের সামনে থেকে চলে যেতে বলছে। দুষ্টুর গলার স্বর কেঁপে উঠল। মুখ ওদিকে ঘুরে গেল। প্রচ্ছদ কিছুক্ষণ তাকিয়ে থাকলো বিস্ময় নিয়ে। এই পর্যায়ে কি বলা যায় তা তার মস্তিষ্ক জানান দিল না। সে আরো কিছুক্ষণ নিস্তব্ধে চেয়ে রইল। দুষ্টুর মুখ দেখা যায় না, উল্টো দিকে ঘুরানো। তবুও সে বুঝতে পারল মেয়েটা ঠোঁট কামড়ে কাঁদছে। নীরবে ফেলা চোখের জলে কষ্ট বেশি। একটু জোরে কাঁদুক, মনটা হালকা হবে। প্রচ্ছদ ঘর ছেড়ে বেরিয়ে এলো। আসার সময় দরজা ভিড়িয়ে দিয়ে এলো। প্রচ্ছদ যাওয়ার পর সত্যি সত্যি দুষ্টু শব্দ করে কেঁদে উঠল। বালিশে মুখ চেপে ধরল। মনে পড়ল এই তো কিছুদিন আগে, দিন 20 আগেও যখন বাপের বাড়ি গিয়েছিল, নীর ফুলের গাছটা নিয়ে এসেছিল। কত যত্ন করে দুষ্টু তুলে রেখেছে। নীর বলেছিল ওর যখন অনেক টাকা হবে ওর সোনার গাছটা বানিয়ে দিবে। দুষ্টুর কান্নার বেগ বাড়ল। কেঁপে কেঁপে উঠল শরীর, গলা ভেঙে এলো, চোখ জ্বলছে। তবুও কান্নার জোর কমল না, বরং থেকে থেকে বাড়ল। ঘণ্টাখানেক বাদে কান্নার শব্দ যখন খানিকটা কমে এলো, সে হেঁচকি তুলে ফোন লাগালো শ্রেয়সীকে। ফোন দিতেই মুখ চেপে ধরে আবারও কেঁদে উঠল। শ্রেয়া ফিনফিনে গলায় অনেক আগ্রহ নিয়ে শ্রেয়সীকে বলছিল, জানো আপু, একটা লোক আমার পেছনে ঘুরে গাড়ি নিয়ে। শ্রেয়সী কিছু হিসেব মেলাচ্ছিল। শ্রেয়ার কথা শুনে চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো, ভ্রু উঁচু করে বলল, তাই? আমি তো ইচ্ছে মতন ছেড়েছি। ভালো করেছিস। চিনিস ছেলেটা কে? শ্রেয়া বিরক্তি নিয়ে বলল, আরে ছেলে না, লোক, চিনি না। আমাদের এলাকায় আগে কখনো দেখিনি। আমার থেকে অনেক বড়। শ্রেয়সী কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে, অনেক বড়? কত বড়? শ্রেয়া ভাবুক গলায় বলল,
আমার মনে হয় লোকটার বয়স 30-40 হবে। শ্রেয়সী বিস্ময় নিয়ে তাকায়। শ্রেয়া মিষ্টি করে হেসে বলল, আমার থেকে একটু বেশি ডিফারেন্সের বয়স হলেও কিউট আছে। সুন্দর। বলা চলে। লোকটার সাথে কথা হয়েছে তোর? বললাম না, ইচ্ছে মতন ছেড়েছি। কি ছেড়েছিস? বুড়ো থাম হয়ে বাচ্চা একটা মেয়ের পেছনে ঘুরতে লজ্জা করে না? আরেকদিন দেখলে লোক ডেকে গণপিটুনি খাওয়াবো, হ্যান ত্যান। এই তো এসবই বলেছিলাম। শ্রেয়া ঠোঁট উল্টে বলে। শ্রেয়সী টেবিল ছেড়ে বিছানায় শ্রেয়ার মুখোমুখি বসল। কৌতূহল নিয়ে বলল, আহারে, দুধ খাওয়া বাচ্চাটার। তারপর? বলেই শ্রেয়ার গাল টিপে দিল। শ্রেয়া বিরক্তি নিয়ে তাকালো। এরপর একটু চিন্তা করে বলল, প্রেম করা যেত, শুধু বয়স বেশি বলে তোমরা মানবে না, তাই হ্যান্ডসাম লোকটাকে হাত ফসকে যেতে দিচ্ছি। শ্রেয়ার দুঃখী দুঃখী স্বর। শ্রেয়সী আকাশ সমান তা ছিল আর বিরক্তি নিয়ে বলল, বউ বাচ্চা আছে, দেখ গিয়ে। শ্রেয়া মুখ ফুলিয়ে চোখ পিটপিট করে বলে, তোমাকে বলছে বউ থাকলে আমার পেছনে ঘুরবে কেন? শ্রেয়সী ভ্রু নাচিয়ে উত্তর দেয়, কারণ লোকটা ক্যারেক্টারলেস, সিম্পল। শ্রেয়া দরজার বাইরে একটু উকিঝুঁকি মেরে অধিক আগ্রহের সহিত ফিসফিস করে বলল, লোকটাকে দেখে তো মনে হয় না বউ আছে। এত সুন্দর বডি ফিটনেস, চোখ দিয়ে গিলে ফেলতে ইচ্ছে করে। শ্রেয়ার কথায় যেন শ্রেয়সী আকাশ থেকে পড়ল। বিস্ময় নিয়ে টেনে টেনে রঙ্গ করে বলল, বাবা, তুমি তো বেত্তমিজ ধরনের পাকনা দুধু খাওয়া বাবু। শ্রেয়ার মুখটা থমথমে হয়ে গেল। ঠোঁট উল্টালো বোনের কথায়। শ্রেয়সীর সামনে এভাবে বলতে চায়নি, কিন্তু জাত শত্রু মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং। শ্রেয়সী আবার বলল, হাতের আঙ্গুলে পাশের বাড়ি ইশারা করে ভীষণ আক্রোশে, আমাদের পাশের ফ্ল্যাটে যে ভাইয়াটা থাকে তাকে দেখে বোঝা যায় তার একটা 4 বছরের বাচ্চা আছে। না। তাহলে তুই কিভাবে বুঝলি তোর বুড়ো ক্রাশের বউ নেই? বলে শ্রেয়সী চোখ মুখ শক্ত করে শ্রেয়ার মাথায় গাঁটটা মারল। শ্রেয়া চোখ মুখ ফুলিয়ে থমথমে মুখে অন্যদিকে ফিরে তাকালো। মিনিট দুয়েক পরে বই নিয়ে বসলো। গম্ভীর মুখে পড়তে পড়তে সে মনস্থির করলো পরের 3 ঘন্টা সে শ্রেয়সীর সাথে কোনো রকম কথা বলবে না। সে গুনগুন শব্দ করে পড়তে থাকলো। মিনিট 3ও গড়ালো না, যেখানে সে সংকল্পবদ্ধ ছিল 3 ঘন্টার। শ্রেয়সী কিছু মনে পড়ার মতো জিজ্ঞেস করছিল ভ্রু উঁচিয়ে, তুই কি লোকটাকে পছন্দ করে ফেলেছিস? প্রেম করবি? শ্রেয়া বিরক্তি নিয়ে বলল, বিরক্ত করো না তো, প্রেম করার সময় আর ইচ্ছে হলে করব, তাতে তোমার কি? এক থাপড়ে দাঁত ফেলে দেব, ভুলেও যাতে এসব না শুনে। কয়েক মাস পর বোর্ড এক্সাম, আর এখন তুমি প্রেম করার চিন্তা করো? আব্বু আম্মু শুনলে উষ্ঠা মেরে বাসা থেকে বের করে দেবে। দুধু খাওয়া বাবু। তুমি কি আমাকে একটু পড়তে দিবে? আমি কখন বলেছি প্রেম করব? আই উইশ তুমি একটা এরকম জাতকলে পড়ো, একটা প্রেমে পড়ে তোমার জীবন উষ্টাগত হোক, তখনই আমার সাথে তোমার এসব বিহেভিয়ারে শোধ উঠবে। শ্রেয়সী চোখ তুলে তাকালো, চোখে বিস্ময়, আতঙ্ক, ভীতি। আশ্চর্যান্বিত দর্শনেন্দ্রিয় দিয়ে সে শ্রেয়াকে কয়েক পলক আলোকপাত করে থম ধরে বসে থাকলো। সত্যি কি কখনো এরকম হতে পারে? শ্রেয়সী কি প্রেমে পড়বে? সেই বৃষ্টি ভেজা পুরুষের সাথে কি তার প্রেম হওয়ার কোনো আশঙ্কা বা কোনো সম্ভাবনা আছে? ও বিষয়টা পাত্তা দিল না, কিন্তু তবুও ভীষণ সিরিয়াস হয়ে গুরুগম্ভীরের ভান ধরে শুধালো, অভিশাপ দিলে? শ্রেয়া হতবাক হয়ে পড়ল, ক্ষীণ গলায় বলে উঠল, ওমা, এসব কি বলছো? তোমার কি হয়েছে বলো তো? শ্রেয়সী নরম গলায় কিছু বলতে যাবে, তার আগেই ফোনের শব্দ কানে এলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে স্থির গলায় বলল, তুই পর, ডিস্টার্ব করার জন্য সরি। আর কখনো এসব উল্টাপাল্টা বিষয় মাথায় আনবি না, বুঝে শুনে কদম ফেলবি। বয়সটা খারাপ, আমার কথাই মন খারাপ করিস না। মুহূর্তে ঝকঝকে হয়ে উঠল উঠতি বয়সের কিশোরীর মন। বোনের গলা জড়িয়ে ধরে ঝুলল কিছুক্ষণ। শ্রেয়সী তখন রিং রিং করা ফোনটা রিসিভ করলো। কি খবর তোর? আজকাল ফোনও করিস না। অন্য সময় হলে দুষ্ট জবাব হতো, তুইও তো করিস না, সব সময় আমি কেন? তোর ইগো তোর কাছে দামি, আর অন্যদেরটা ফেলনা বুঝি, যে কখনো ফোন দিবে না বলি বন্ধুদের মধ্যে এত ইগো থাকতে আছে, থাকলে সেটা বন্ধুত্ব হয়। তুই আসলে কোনো দিনও আমাদের বন্ধু ভেবে উঠতে পারিসনি, মুখেই যত কথা। কিন্তু সেসব কিছুই বেরোলো না তার মুখ থেকে। মাথাটা যেন ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। অন্য সময় হলে অভিমান নিয়ে এত এত অভিযোগ করা হতো,
যদিও তারা জানে শ্রেয়সী এরকমই, শুধু শুধু ফোন দিয়ে কাউকে বিরক্ত করার মতো কিংবা অযথা বকবক করার মতো মেয়ে সে নয়। তার দিক থেকে বন্ধুত্বটা অপ্রকাশিত, অটল। তবুও এসব বলে খ্যাপানোর মাঝে যেন অন্যরকম আনন্দ ও সুখ লুকায়িত থাকে। আচ্ছা, দুষ্টু সব বলার পরও কি বন্ধুত্বটা ঠিক এরকম ভাবেই টিকে থাকবে? হয়তো না, আবার ভাগ্যের জোরে কখনো হয়তো। কিরে, কথা বলছিস না কেন? মন খারাপ? দুষ্টু চমকালো। বস্তুত সকল অভিমান অভিযোগ ছাপিয়ে বিশাল বেপরোয়া ধরনী তলে এই মেয়ে এবং আপুই তাকে সবচেয়ে বেশি ভালো বোঝে। আর কেউ বুঝে না। দুষ্টুর মনটা উতলে উঠল বোনের জন্য। এক ছুটে দৃষ্টির কাছে গিয়ে ঝাপটে ধরে বলতে ইচ্ছে করলো, আমি ভালো নেই আপু, আমার মনে পাহাড় সমান দুঃখ, আমাকে একটু আদর করে দাও। আপু যতটা তাকে বুঝে মাও তাকে অতটা বুঝে না। আপু পালিয়ে যাওয়ার পর সে যেন দুষ্টুর প্রতিও অনেক উদাসীন। তার উপর বিয়ে ঠিক হওয়ার পর নীলের কথা শোনার সাথে সাথে মা বলেই ফেলেছিল, কোন পাপে তোদের দুইজনকে পেটে ধরেছিলাম? না, আমারই গর্ভের দোষ, তোদের কোনো দোষ নেই, তোরা নির্দোষ। আসল দোষী আমি। আমার গলায় কলসি ডুবিয়ে মেরে দেওয়া উচিত। মেরে ফেল তোরা আমাকে, বেহায়ার বাচ্চা।